প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে একটি প্রসঙ্গ একাধিকবার বলতে গেলে অনেক সময় আছে না যে একটি বিষয় আপনি যত বেশি বলতে থাকবেন ততই যেন জিনিসটার উপরে একটা অন্যরকম দৃষ্টি আসে। সেই কারণে বলছি যে আজকে আপনারা বলুন তো, গণ অভ্যুত্থানের পর 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর আওয়ামী লীগের 14 গোষ্ঠী ভারতে পালিয়েছে। বাস্তবতা। তাদের পালানোর পেছনে কারণ, তাদের দেশে থাকলে নিশ্চিত ভাবে হয় জেল, না হয় না ফেরার দেশে গমন। তাই তো হয়েছে। আচ্ছা ভাই, আমরা এই বিপ্লবের পর সংস্কার বিরোধী আন্দোলন, কোটা আন্দোলন, তারপরে আমরা কি পেয়েছি? ডক্টর ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার নামে অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারের আজকে 17 মাস, অনিশ্চিত সময়। এই সরকারের কোনো টাইম ফ্রেম ছিল না, যে কারণে তারাও যত দীর্ঘ সময় থাকা যায় তারা প্রাণ চেষ্টা তারা করছে, এখনো করছে। কেন এখনো 12 ফেব্রুয়ারি নির্বাচন, আজকেও কেন মানুষের মনে সন্দেহ নির্বাচন আদৌ হবে হবে হবে? অনেক মানুষে মনে করে নির্বাচন হবে না। আমি প্রবাসেও অনেকের সঙ্গে কথা বলি সব সময়, যেহেতু আমাদের কমিউনিটি খুব উর্বর কমিউনিটি, প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান হচ্ছে এই নিউ ইয়র্ক শহরে। আমি চেষ্টা করি অনেক অনুষ্ঠানে যেতে। যেমন গত শুক্রবার আমি নিউ ইয়র্কে সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার একটি নাগরিক শোক সভায় গিয়েছিলাম এবং সেখানে আমি বক্তব্য রেখেছিলাম। তারা আমাকে বক্তব্য রাখতে অনুরোধ করেছিল, আমি বক্তব্য রেখেছি। আমি প্রায় 3 ঘন্টা অনুষ্ঠানটিতে ছিলাম। কম করেও 15-20 জন আমাকে জিজ্ঞেস করলো যে দেশে কি আদৌ নির্বাচন হবে, কি অবস্থা দেশের। তবে আমার কাছে মনে হলো কি অবস্থা দেশের জানার চেয়ে, কারণ সেটা তো তারা নিউজ মিডিয়ার মাধ্যমে জানতে পারে, আত্মস্বজনের সাথে ফোনে কথা বলে জানতে পারে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে যে তার প্রশ্ন যে নির্বাচন আদৌ হবে, সেটার সাথে আমার ওপিনিয়নটা সে জানতে চায়। এবং যেহেতু আমরা সংবাদ নিয়ে নাড়াচাড়া করি, পত্রপত্রিকায় লিখি, আমাদের চ্যানেলে কথা বলি, তো মানুষের স্বাভাবিকভাবে একটা ধারণা হইতে পারে যে তাদের কাছে হয়তো একটা আইডিয়া পাওয়া যেতে পারে কি হচ্ছে দেশে। সত্যি কথা বলতে কি, যদিও আমি মনে করি আমার চেয়ে বা আমরা যারা নিউজ মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত, আমাদের চেয়ে সাধারণ মানুষ যে জানে না আমি তা বলি না। আমি তো মনে করি আমি অনেক কিছুই আমি সাধারণ মানুষের কাছ থেকে শিখি। আমার আলোচনার অনেক বিষয়বস্তু আমি সাধারণ মানুষের কাছ থেকে পেয়ে যাই। কারণ রাস্তার মানুষের চলাফেরার যে কথা বার্তা, আমি এটাকে বলি যে এটা পথের পাঁচালী। এই পথের পাঁচালী থেকে আমরা অনেক কিছু জানতে পারি। আমি মনে করি যে অনেক সময় আমি মনে করি যে আমার যে অ্যানালাইসিস বা আমি যেটা চিন্তা করি, আমি যেটা ভাবি বা আমি যা বলতে চাই, তা আমি অনেক সময় সেই
রাস্তায় চলতে গিয়ে যাদের সঙ্গে কথা বলি তাদের কাছ থেকে পেয়ে যাই। প্রিয় দর্শক, বলছিলাম যে 5 আগস্টের পরিবর্তনের পর আমরা কি সংস্কার পেয়েছি। দীর্ঘ আলোচনায় আমি যাব না, ভিডিওটা আমি ছোট করতে চাচ্ছি। আমি মেইন ইস্যুটা অন্য কথা নিয়ে আলোচনা করবো। আমরা কি পেয়েছি? সংস্কার তো দূরে থাক, আমরা কি পেলাম? 71 আর 24কে পাশাপাশি দাঁড় করানোর একটা প্রবণতা, মানে 71 মুছে যাক, 24 আলোতে আসুক, 71 অন্ধকারে চলে যাক। এই প্রবণতাটা কি কারণে? এবং এই প্রবণতার কারণে মুক্তিযুদ্ধের যত স্মৃতি গত 17 মাসে ম্লান করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ হাসিনার 17 বছরের শাসনামল, বঙ্গবন্ধুর অপরাধটা কি? কেন বঙ্গবন্ধুর সকল স্মৃতি মুছে ফেলতে হবে? এটাই কি আমাদের সংস্কারের লক্ষ্য ছিল? এটাই কি আন্দোলনের লক্ষ্য ছিল? ডক্টর ইউনূস যমুনায় বসে বসে দেখলেন আর 32 নম্বর ভেঙে ফেলা হলো, আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের অপরাধটা কি? অপরাধ করছে শেখ হাসিনা। আওয়ামী লীগ কি করছে? আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল। বঙ্গবন্ধু আওয়ামী লীগের নেতা ছিলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ হয়েছে। আপনার যে যতভাবেই বলুক, বঙ্গবন্ধু 32 নম্বরে 25শে মার্চ এত সুন্দর করে তারা ইনিয়ে বিনিয়ে মিথ্যা কথাগুলি বলে বঙ্গবন্ধু আত্মসমর্পণ করেছে। ধরা যাক বঙ্গবন্ধু আত্মসমর্পণ করেছে, আমি বলি বঙ্গবন্ধুর আত্মসমর্পণ ছিল বাঙালি জাতিকে বাঁচানোর জন্য। বঙ্গবন্ধু যদি সেদিন আত্মসমর্পণ করে থাকে, সেই আত্মসমর্পণ ছিল দেশের 7 কোটি মানুষকে বাঁচানোর জন্য। সেই আত্মসমর্পণ ছিল স্বাধীনতার জন্য। বঙ্গবন্ধু আত্মসমর্পণে যদি করে থাকে, সেই আত্মসমর্পণের বঙ্গবন্ধুকে বাংলার মানুষ মুক্তিযুদ্ধের নেতা মেনেই তার সহকর্মী তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী, কামরুজ্জামান, মৌলানা ভাসানী, মনি সিং, মুজাফর আহমেদ, তাদের নেতৃত্বে 71-এর স্বাধীনতা সংগ্রাম শুরু হয়। এটাই বাস্তবতা। তারপরেও যদি আপনারা বলেন বঙ্গবন্ধু আত্মসমর্পণ করেছে, কোনো অসুবিধা নেই। বঙ্গবন্ধু আত্মসমর্পণ করেছে আর আমরা যুদ্ধ করেছি। দেশ জাতি যুদ্ধ করেছে, দেশটি স্বাধীন হয়েছে। দেশটির নাম হয়েছে বাংলাদেশ। আর এই দেশটির একটি পতাকা লাল সবুজ পতাকা। এই দেশে 30 লক্ষ শহীদ হয়েছে। এই দেশে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আর অন্য একটি গ্রুপ, তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যে কারণে তাদেরকে বলা হয় রাজাকার। রাজাকার চিরদিন রাজাকার। কিন্তু এখানে একটি কথা বলে রাখা ভালো, যে আজকের যে নতুন প্রজন্ম, আমি কিন্তু তাদেরকে রাজাকার বলতে রাজি নই। এই কারণেই রাজি নই, অনেক রাজাকারের ছেলে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে তারা মেনে নিয়েছে, বা তার পূর্বপুরুষ কি করেছে তার জন্য আজকের এই প্রজন্মের, তার দাদা কি করেছে তার জন্য নাতিকে আমি রাজাকার বলবো বলে তাকে দূরে ঠেলে দিব, আমি সেই নীতিতে বিশ্বাসী নই। আমি মনে করি একজন রাজাকারের ছেলে একজন দেশপ্রেমিক, সেকুলার, মুক্তমনা এবং প্রগতিশীল হতে পারে, সেটা আমি বিশ্বাস করি। প্রিয় দর্শক, বলছিলাম তো আমাদের সংস্কার কি হলো? এই তো সংস্কার, 32 নম্বর ভাঙ্গা হলো, নোট থেকে বঙ্গবন্ধুর ছবি তুলে দেওয়া হলো, পাঠ্যপুস্তক থেকে বঙ্গবন্ধুকে সরানো হলো। এরকম মানে মুক্তিযুদ্ধের বিপক্ষে যত
কিছু করতে হয়, তার সবকিছুই করা হয়েছে, এবং এর জন্য কিছু কিছু লোক সেট আপ করা হয়েছে। আমি ইউটিউবারদের কথা বলছি না, ইউটিউবারদের কথা বলতে বলতে আমি টায়ার্ড অফ দেন, আমি ক্লান্ত হয়ে গেছি। এই যে পিনাকির কথা যদি আপনি শুনেন, আমি আমি জানি না, সে বোধহয় ভালো কমেডিয়ান হইতে পারতো। সে যে কথা বলে, একটা সত্য কথা, ও কখনোই সত্য কথা বলে না, সবকিছু মিথ্যা কথা। মিথ্যা কথা, সত্যকে মিথ্যা বানানোর জন্য সুচারুভাবে সুন্দর করে নাটক সাজিয়ে কথা বলে। এই জন্য বলছি যে ও কমেডিয়ান হইলে ভালো হইতো, তো ইউরোপে অনেক বেশি পয়সা কামাইতে পারতো। এখন যে ধান্দাবাজি বাটপারি করে যে পয়সা কামায়, তার চেয়ে অনেক পয়সা বেশি কামাইতে পারতো সে প্যারিসের কোনো নাইট ক্লাবে, কমেডি ক্লাবে কমেডিয়ান হইলে পরে। কালকে একটা এসে দেখুন, সত্য কথা তার একটা একটা শুনছি আমি গতকালকে, আমি তার কোনো সত্য কথা তার পাইনি। যে কথাটাই বলতেছিলাম, যে সে একটি সত্য কথা কথা কালকে আমি তার মুখ থেকে শুনতে পারলাম। সেটা শুনে আমি খুব অবাক হলাম, খুবই অবাক হয়েছি। এই কারণে যে মানুষটা অনবরত বিরামহীন মিথ্যার অবতারণা করে যাচ্ছে, মানুষের চরিত্র হনন করছে, মানুষের নামে আজগবি কাহিনী বলছে, অথচ তার নিজের চরিত্রটা যদি পিছনের দিকে তাকানো যায়, ভয়াবহ। ভয়াবহ মানে টাউট, ধান্দাবাজি, বাটপারিতে ভরা, এবং সে পেশায় একজন ডাক্তার। তার এই জন্যই বলছি, তার সত্য কথাটা কি, সত্য কথাটা সে বলছে কালকে, যে আমি তো শিক্ষিত লোকদেরকে চাই না আমার ভিউয়ার, আমি ভিউয়ার চাই রিক্সাওয়ালা, আমি ভিউয়ার চাই মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্রদেরকে সে চায়। কারণ সে খুব ভালো করেই জানে, বাংলাদেশের সমস্ত মাদ্রাসা ছাত্র যদি তার ভিউয়ার হয়, তো মিলিয়ন ভিউয়ার তো হইতেই পারে। অন্যদেরকে তো তার দরকার নাই, তার তার দরকার ভিউ, এবং তার দরকার ভিউ থেকে পয়সা ইনকাম করবে গুগল থেকে। তো এই কথাটাই তার কাছে, আমার কাছে সত্য মনে হয়েছে। সে কোনো শিক্ষিত লোকদেরকে চায় না, অন্য কাউকে চায় না। সে রিক্সাওয়ালা, শ্রমিক, রাস্তার পাশে যে সবজি বিক্রি করে, তা সে মাদ্রাসার ছাত্র, এতিমখানার ছেলেরা, ওরা তার ভিউয়ার হোক সেটা চায়, এবং এটা ভেরি ট্রু, এটা সত্য কথা। এই সত্য কথাটার জন্য আমি তাকে ধন্যবাদ দিতে চাই। আর বাকি সে যে সমস্ত কথাবার্তা বলেছে, পুরাই কমেডিয়ান, একেবারে দান্দাবাজ। আমি জানি না সে তার নিজের এক্সপিরিয়েন্সটা নিজে সে পরে দেখে কিনা। বগুড়ার ভাষায়, বিভিন্ন জায়গার আঞ্চলিক ভাষায় দুই চারটা কথা বলে যখন সে বলে, তখন মাঝে মাঝে হাসে, মাঝে মাঝে কাঁদে। সে তো হাদির জন্য কেঁদেও ছিল। ভাই, কথা তো আমিও বলি, আমি বলছি না, আমি তো আর কলকাতার শান্তিপুরি ভাষায় কথা বলি না। আমি আমি সব সময় আমার জীবনে আমি যেভাবে কথা বলে এসছি, আমি সেইভাবেই কথা বলি, এবং সেইভাবেই কথা বলবো। আর্টিফিশিয়াল কোনো কিছুতে আমি বিশ্বাস করি না, আমি বাস্তবতায় বিশ্বাস করি। যাই হোক, প্রিয় দর্শক, বলছিলাম যে সংস্কারের কি হলো। এই তো সংস্কার আপনারা দেখলেন। এখন আল্লাহ আল্লাহ করে, ভগবান ভগবান করে যদি আমরা কোনোভাবে 12ই ফেব্রুয়ারির একটি নির্বাচন হয়, আর সেই নির্বাচনে যে ক্ষমতা আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, তাকেই তো আমরা মাথা পেতে নেব। তারপর শুরু হোক যাত্রা। আমাদের গাড় থেকে এই ইউনুস নামের জগদ্দল পাথর, যেটা আমাদের মাথা এবং বুকে বসে আছে, এই পাথরটি সরে যাওয়া উচিত। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, একটি শান্তি এবং স্থিতিশীল দেশের স্বার্থে, একটি মজবুত অর্থনীতির স্বার্থে, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার স্বার্থেই ডক্টর ইউনুস এবং তার ধান্দাবাজদের সরে পড়া উচিত। সামাজিক অবক্ষয় কোন পর্যায়ে, যে বিষয়টাই আজকে প্রথম আলোচনার প্ল্যান ছিল, সেটা হলো 11ই জানুয়ারি খবরটা
প্রকাশিত হলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইনের একজন অধ্যাপক, তাকে ছাত্ররা টেনে হেসড়ে লাঞ্ছিত করে 8-9 ঘন্টা তাকে আটক করে রেখে তার উপর মানসিক এবং শারীরিক অত্যাচার করে। ভাবা যায়, ছাত্র শিক্ষককে লাঞ্ছিত করছে, শারীরিকভাবে অত্যাচার করছে। দেশে প্রথম আলো এবং ডেইলি স্টারে যেদিন আগুন দেওয়া হয়েছিল, আপনারা দেখতে পেরেছেন, দেশের একজন বর্ষিয়ান সাংবাদিক নুরুল কবিরকে কিভাবে তিনি যখন নেমে আসলেন তাকে লাঞ্ছিত করা হলো, তার চুল ধরে টানা শুরু করলো। এই যে শিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তার অপরাধটা কি? তার অপরাধ, তিনি প্রগতিশীল, মুক্তিযুদ্ধের পক্ষের হয়তো তিনি, আমি যতটুকু বক্তব্য শুনতে চাই, তিনি বলতেও ছিলেন, তাকে বলা হচ্ছিল আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ। আচ্ছা ভাই, উনি বলতেছিল যে উনি বঙ্গবন্ধু পরিষদ করতেন না, বা এরকম কথাবার্তা বলতেই পারে, কারণ একটা লোকের উপরে যখন অতর্কিত ভাবে হামলা আসে এবং সে তো এমনি হতচকিত হয়ে যায়, যেহেতু তাকে হামলা করছে কে, তাকে শারীরিকভাবে নির্যাতন করছে কে, তাকে লাঞ্ছিত করছে কে? তার ছাত্ররা। এটা হইতে পারে? এটা কি এটা কখনো হয় আমাদের? কখন আমরা শিক্ষককে দেখলে প্রণাম করি, সালাম করি, শিক্ষককে দেখলে আমরা অভিভাবক ভাবি, এই শিক্ষক দেখে তো আমরা দৌড়ে পালিয়েওছিও পর্যন্ত। মা বাবাকে আমরা যতটুক না ভয় পাইতাম, তার চেয়ে বেশি আমাদের সময় আমাদের অনেক শিক্ষককে আমরা ভয় পেতাম। আর আজকে শিক্ষকের উপরে এরকম, এটার নাম সংস্কার? শিক্ষকদের উপর লাঞ্ছিত ঘটনা কিন্তু এটাই আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বা শেষ নয়, একাধিক ঘটনা ঘটেছে গত 17 মাসে। অনেক জায়গায় অনেক শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, যেমনটি হয়েছে মুক্তিযোদ্ধাদের উপর। লতিফ সিদ্দিকী মুক্তিযোদ্ধা, লতিফ সিদ্দিকীর মতো লোককে কিভাবে নাজেহাল করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে। আজকে আনিস আলমগীর তো আওয়ামী লীগের না? আমি নিজে দেখেছি, আমি নিজেও শেখ হাসিনার আমলে শেখ হাসিনার সরকারের কঠোর সমালোচনা করেছি। এখনো আমি শেখ হাসিনা সরকারের যে সমস্ত অন্যায় কাজগুলি করেছে তার আমি প্রতিবাদ করি, সমালোচনা করি। আনিস আলমগীরকে জেলে যেতে হবে কেন? পান্না জেল কেটে আসলেন, জল কেটে হুমকে কি বলে ওর নাম, পিনাকি, লন্ডনে বসে না প্যারিসে বসে সে বলে যে ওরা জেলে আছে আর 2জন বাইরে আছে, যে তারা বলে, যেমন ওইদিন আমি মাসুদ কামালের একটি এপিসোড শুনতেছিলাম, আমি সবসময় তার ইয়েটা শুনি, তো বলতেছিল এইটা তাকে ইঙ্গিত করে, তাকে ভয়, মাসুদ কামালকে জেলে নিলেই কি মানুষ যারা কথা বলে তারা সব কথা বলা বন্ধ করে দিবে, বা মাসুদ কামাল বন্ধ করে দিবে? মাসুদ কামাল জেলে গেলে জেল থেকে ফিরবেন না, পান না ফিরেনি? মঞ্জুরুল আলম পান না ফিরেনি? পান নাকি আপোষ করেছে? প্রিয় দর্শক, বলছিলাম এই যে সামাজিক অবক্ষয়, তারপর অশ্রাব্য ভাষায় গালিগালাজ, অশ্লীল ভাষায় গালিগালাজ, এগুলি তো বলার অপেক্ষা রাখে না। এই যে হাদি মারা গেলেন, দুঃখজনক ঘটনা, কিন্তু এই হাদি যা শিখিয়ে গেলেন ছাত্রদেরকে, যুবদেরকে, কিশোরদেরকে, আমি কালকে অবাক হলাম, বুরকা পরা, হিজাব পরা, শুধু চোখগুলি দেখা যায়, মেয়েগুলি স্লোগান দিচ্ছে, তারই প্রজনন অঙ্গ নিয়ে যারা স্লোগান দেয়, সেই সমস্ত স্লোগান দিচ্ছে। আমরা কোথায় বসবাস করছি? সে মেয়েগুলি স্লোগান দিচ্ছে যাদের প্রজনন অঙ্গ নিয়ে হাদি স্লোগান দিয়ে বেরিয়েছে। এই হলো আমাদের সভ্যতা, এই জগতে আমরা বসবাস করছি। আমাদের সরকার প্রধানকে একজন শান্তিতে নোবেল বিজয়ী, নতুন করে তিনি
দেশটিকে সংস্কারের নামে কত বছর পিছিয়ে দিয়েছেন, আস্তে আস্তে আমরা টের পাবো। নির্বাচন হোক, নতুন সরকার আসুক, প্রতিটি ধাপে ধাপে সরকার রিয়েলাইজ করতে পারবে আমরা কতদিন পিছিয়েছি গত 17 মাসে ডক্টর ইউনূসের শাসনের আমলে। প্রিয় দর্শক, যে বলছিলাম যে মুক্তিযোদ্ধাদের উপর অত্যাচার, লাঞ্ছনা, গলায় জুতার মালা দেওয়া, বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক হাসান মোহাম্মদকে লাঞ্ছিত করা, শারীরিকভাবে অত্যাচার করা, তাকে 9 ঘন্টা আটকিয়ে রাখা কোনই বিচ্ছিন্ন ঘটনা নয়। আমি যখন সোশ্যাল মিডিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক হাসান মোহাম্মদের ভিডিওটি দেখছিলাম, একটি শুধু প্রশ্ন, এই কি নতুন স্বাধীনতা? এই কি সংস্কার? এই কি কোটা আন্দোলনের ফসল? কি পরিণতি আজ সুশীল সমাজের সাধারণ মানুষের? প্রগতির কথা, স্বাধীনতার কথা বললেই আওয়ামী লীগের ট্যাগ লাগানো হচ্ছে, শেখ হাসিনা ফ্যাসিস্ট ট্যাগ লাগানো হচ্ছে। অথচ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে হয়তো আমার মতো অনেক লোকেরই কোনো সম্পর্ক ছিল না বা নাই। প্রিয় দর্শক, আমাদের হয়তো আনটিল নির্বাচন আরো অনেক কিছুই দেখতে হবে। তারপরেও চাই, আগেই বলছি, নির্বাচন হোক, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে ডক্টর ইউনূস সরকার বিদায় নিক, তাতেই জাতির মঙ্গল এবং দেশটি বাঁচুক। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।